কত বছরের চেয়ে মালিবাগ থেকে মনের দুঃখ গো আমি বুক সিরিয়া অন্তরে তুষেরি অনল জলে গইয়া গইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক। কি ব্যাপার রেডিওটা বন্ধ করলে যে? এত দুঃখের গান শুনেন কি লেগে? মনে সুখ থাকলে তো সুখের গান শুনুন। কেন আপনার এত দুঃখ আইলো কোন থেকে? তুমি জানো না, তোমারে কই নাই ফসলে এত টাকার সার দিলাম, একদিন বাদে বাদে পানি দিলাম, মাঠে ফসল কই? তার মধ্যে মাঠের পানি শুকায়া কাট, পচারি বেড়ামও ধরছে। এখন তুমি কও মনে সুখ আসে কোত্থেকে? সংসারের 2-4টা কাজ কাম সাইরা আইলাম একটু সুখ দুঃখের আলাপ করতে। তার কাছে সে একই ভাঙ্গা রেকর্ড, সার পানি ঔষধ, ভালো লাগে না। বিয়ার সময় কত মিষ্টি মিষ্টি কথা কয়ে বিয়া করলেন, শাড়ি দিবেন, এইটা দিবেন, সেইটা দিবেন, আর এখন সবই দেখি ফাঁকা ফাঁকা ফাঁকা, জমিন ফাঁকা, অন্তর ফাঁকা, দুনিয়াদারি সবই ফাঁকা। আর এখানে থাকুন যাইব না, আমারে সরানোর লেগে উনি মারফতি লাইন ধরছে। কি কইতে আইছিলে তুমি কও? না থাই, তোমার মন মেজাজের যা অবস্থা, এখন ভালো কথাও তিতা লাগবো। আহা, এ কয়ে দেখো না, এতদিন হলে আমার ঘর করো, আর আমি মানুষটা কি এতই খারাপ? না থাক, পরে শুনো। না কও কও, তোমার কোন কথাটা শুনিনি কও তো। তুমি যে আমার কত কথা শুনো তা আমার এতদিনে বোঝা হয়ে গেছে। আমার কথা তুমি এক কান দিয়ে শুনো, আরেক কান দিয়ে বাইর করে দাও। আচ্ছা ঠিক আছে, কইতেছি। আগে এক হাত দিয়ে এক কান বন্ধ করো। দেখো তো পাগলামি। আচ্ছা ধরলাম, কও কি কইতে চাইছিল কও। আচ্ছা এইবার শোনেন, কইছিলাম কি এই শুক্রবার আপনার ছোট শালি মানে আমার ছোট বোনের বিয়ে, সে কথা কি মনে আছে? তো বিয়া বাড়িতে যামু, আমার কান একেবারেই খালি। খালি কানে কি বিয়া বাড়িতে যাওয়া যায়? আমার একটা মান সম্মান আছে না? তাই তো কই, এত পীড়িতের কথা আসে কোত্থেকে? আমি বাঁচি না আমার জ্বালায়, উনি আছে ওনার ঝুমকার চিন্তায়। সোনার দাম কত জানিস? 2 হাত 2 কানত দে, এইভাবে বোনের বিয়ের যাবি, খালি কান কেউ টেরও পাইব না। যা ভেতরে যা, যত সব। খবরদার আমারে তুই টাকারি করবেন না, আমিও কিন্তু তালুকদারের মাইয়া। তালুকদারের মেয়ে, আমিও মন্ডলের ছেলে। আমিও ছেড়ে দিব না। লাট সাহেবের মেয়ে এসে গেছে। হ্যাঁ আমি লাট সাহেবের পেটি। তুমি এরকম করলে আমি একবার সোজা বাপের বাড়ি চলে যাব। যাও যাও, তুমি এক্ষুনি যাও। হ্যাঁ যাব। এ তোমরা বাড়ির বাইরে এরকম ঝগড়া করছো কেন? আসসালামু আলাইকুম কাকা। তোমাদের কি বুদ্ধি শুদ্ধি হবে না কোনোদিন? দেখেন তো মাস্টার চাচা, আপনার ভাতিজা কেমন খিটমিট করে কথা কয় আর সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। হ্যাঁ আমি ঝগড়া করি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা কি হয়েছে? তোমাদের তো সুখের সংসার, সুখের সংসারের সমস্যা কি তোমাদের? আচ্ছা আজকে আপনি এটার একটা বিহিত করেই যাবেন, আমি চেয়ার নিয়ে আসি। আচ্ছা হ্যাঁ যাও, নিয়ে আসো, যাও একটা চেয়ার নিয়ে আসো। চাচা, বলো তো, বলো কি হয়েছে? চাচা আমার চিন্তায় ঘুম আসে না, সারা রাত ধরে আমি জাগে থাকি ফসলের চিন্তায়। সার পানি সবই দেই, একের পর এক দিতেই আছে, তারপরে ফসলের কোনো উন্নতি নাই। কথাটা তো ঠিকই, শুনো এই সমস্যা তো তোমার একার সমস্যা না। তবে ঝগড়া করলে কি সমস্যার সমাধান হবে? তবে শুনো, তোমার এই সমস্যাটা তোমার একার সমস্যা না, সারা বাংলাদেশের চাষিদের সমস্যা। আমাদের দেশের চাষিরা এই জমিতে ফসল ফলাইতে ফলাইতে জমিগুলো হাফসায় গেছে, আর মাটির শক্তিও গেছে কমে। তবে যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। কি কি সমাধান চাচা? তাড়াতাড়ি কন, জলদি কন, আমার জান বাইরে হয়ে যাচ্ছে চাচা। আমিও শুনি তাহলে। তোমার কানে কি হয়েছে? এই কথা আর কইেন না চাচা, আপনার ভাতিজা বউ কয় এক কান দিয়ে কথা কইলে আর এক কান দিয়ে বাইরে হয়ে যায়, তাই কান ধরে আছি। মস্করা বাদ দিয়ে চাচা কি কয় তা মনোযোগ দিয়ে শোনো। শুনো, দুইজনেই খুব মনোযোগ দিয়ে শোনো। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার নাম শুনছো তো? জি চাচা। সেখানে এক দাওয়াই তৈরি হয়েছে, জৈব সারের দাওয়াই। বাড়ির যত পচনশীল ময়লা আবর্জনা আছে সেগুলো একটা গর্তে জড়ো করে সেই দাওয়াই মিশাইলে 1 মাসের মধ্যে জৈব সার তৈরি হয়। আর এই জৈব সার যদি জমিতে দেওয়া যায় তাহলে জমির উর্বরা শক্তিও বাড়ে, আর রাসায়নিক সারও কম লাগে, আর পানিও ধরে এই জমিতে, আর পচারি রোগও হয় না। কোন কি চাচা, এটা তো ম্যাজিক দাওয়াই, এটাই তো আমার দরকার। তাহলে তো নিজের বাড়িতেই সারের ফ্যাক্টরি বানান যাবে। দাওয়াই পামু কই?
দাম কত? শুনেই কেমন খুশি খুশি লাগতেছে। এ আল্লাহ, ওই বিজ্ঞানীগুলার ভালো অস্থির কইলো। হয়েও না, ধৈর্য ধরে বসো। পল্লী উন্নয়ন একাডেমির প্রশিক্ষণে আমি যা যা শিখে এসেছি তা তোমাদেরকে আমি বলছি, মনোযোগ দিয়ে শোনো, একটা একটা করে আমি বলছি। কৃষকরা সনাতন পদ্ধতিতে যে জৈব সার সংরক্ষণ করে তা দীর্ঘদিন সংরক্ষণ করার ফলে এবং বৃষ্টির পানির সাথে চুয়ানির ফলে সেই সার বস্তুতে আসলে সার বলতে কিছুই থাকে না, সেটা পুরোটুকুই অসার। এছাড়াও উৎকৃষ্ট জৈব সারের একটা বৃহৎ অংশ চলে যাচ্ছে জ্বালানি খাতে। মাটির যে প্রাণ আছে, এই জৈব পদার্থই হচ্ছে মাটির প্রাণ। বাংলাদেশে বহুল চাষাবাদের কারণে এই মাটির প্রাণ বা জৈব পদার্থ যেখানে শতকরা 5 ভাগ থাকার কথা, সেটা নামতে নামতে 1 ভাগের নিচে চলে আসছে। আর কিছু দূর নামলেই বাংলাদেশের মাটি তখন বলবে যে আমি আর আমার বুকে কোনো ফসল ফলাতে পারবো না। সেই জায়গায় পৌঁছানোর আগেই আমাদের দরকার হলো বেশি করে মাটিতে জৈব পদার্থ দেওয়া। কিন্তু গ্রাম এলাকায় গবাদি পশুর সংখ্যা কমে যাওয়া এবং জনসংখ্যার চাপে যে গোবর, যেটা প্রধান উৎস, সেগুলো আমাদের জ্বালানি খাতে চলে যাচ্ছে। সেই জন্য আমরা বেশি করে জৈব পদার্থ মাটিতে যোগ করতে পারছি না। এই নিয়ে বিজ্ঞানীরা নানাভাবে চিন্তাভাবনা করছেন এবং সেই একই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইনোভেশন প্রাইভেট লিমিটেড এবং পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া যৌথভাবে একটি গবেষণা আমরা বিগত 2 বছর থেকে করছি। সেই গবেষণার যে মূল বিষয়টি সেটি হলো প্রকৃতি থেকে একটি বন্ধু ছত্রাককে আমরা এক্সট্রাক্ট করেছি ল্যাবরেটরিতে এবং সেটাকে বহুগুণে বর্ধিত করে সার তৈরির কাজে ব্যবহার করছি। যে ছত্রাকটি আমরা নিয়ে কাজ করছি সেটি কৃষককে একটা সাধারণ বোতলের ভিতরে হস্তান্তর করা যায় এবং কৃষক তার বাড়িতেই খুব সহজেই এই ছত্রাককে ব্যবহার করে খুবই গুণসম্পন্ন জৈব পদার্থ বা জৈব সার তৈরি করতে পারে, যেটাতে মাটিতে দেওয়ার ফলে আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি বিভিন্ন জায়গায় যে এটার ফলন বৃদ্ধিতে সহায়তা করছে, পানি ধারণ ক্ষমতা বাড়ছে। সর্বোপরি যে বন্ধু ছত্রাকের কথা বলছি এর নাম হলো ট্রাইকোডার্মা। এই বন্ধু ছত্রাককে ব্যবহার করে যদি ভালো জৈব সার তৈরি করা যায়, যেটা আমরা ইতিমধ্যেই ভালো ফলাফল পেয়েছি, তাহলে এটি কৃষিক্ষেত্রে একটি বড় ধরনের বিপ্লব নিয়ে আসবে এবং এই যে মৃতপ্রায় মাটি আমাদের ফসলের জমি, এই জমিকে পুনরুদ্ধার করে আবার জমিকে জীবন্ত করার জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ রাখবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। সেজন্য আমরা এটা নিয়ে কাজ করছি এবং কৃষক পর্যায়ে এটা সম্প্রসারণের চেষ্টা করছি। কৃষকরা এটা পছন্দ করেছে। এর বহুবিধ গুণের মধ্যে একটা হলো যে এই ছত্রাক ব্যবহার করে যদি জৈব সার তৈরি করা হয় তাহলে সেটি 30% পর্যন্ত রাসায়নিক সারকে কমাতে পারবে। তাছাড়া এই বন্ধু ছত্রাক ট্রাইকোডার্মা সকল রকমের গাছের রোগবালাইকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। সুতরাং এই রোগবালাই নিয়ন্ত্রণের জন্য যে বিষ ছিটাতে হয় সেটার পরিমাণও কমে যাবে, যার জন্য এটাকে আমরা অনেক সময় অভিহিত করছি একটা গ্রিন টেকনোলজি বা সবুজ প্রযুক্তি হিসাবে, যেটা পরিবেশ সম্মত, যেটা কৃষকের জন্য লাভজনক, যেটা দেশের জন্য লাভজনক। 7টি ধাপ পেরিয়ে তৈরি হয় ট্রাইকো কম্পোস্ট। প্রথম ধাপে ছায়াযুক্ত স্থানে মাটি কেটে 2 হাত লম্বা, 2 হাত চওড়া এবং 1 হাত গভীর গর্ত তৈরি করতে হবে। এরপর ধাপ 2-এ যে কোনো পচনশীল আবর্জনা সংগ্রহ করে তা থেকে অপচনশীল দ্রব্য যেমন পলিথিন, কাঁচের টুকরা, ইট ইত্যাদি বেছে ফেলতে হবে। পচনশীল বস্তুর আকার বড় হলে, যেমন বাঁধাকপির পাতা বা ভুট্টা গাছ, সেসব ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। বিভিন্ন ধরনের পচনশীল বস্তু ব্যবহার করা হলে সারের গুণগত মান বাড়ে। আবর্জনা শুকনা মনে হলে গর্তে ফেলার 1 দিন পূর্বে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে।
3। জৈব সারের দাওয়াই অর্থাৎ তরল ট্রাইকোডার্মা ল্যাবরেটরিতে উৎপাদনের 5 দিনের মধ্যেই ব্যবহার করতে হবে, কারণ ট্রাইকোডার্মার কার্যকারিতা কমতে থাকে। কেবলমাত্র গর্ত তৈরি এবং গোবর ও অন্যান্য আবর্জনা সংগৃহীত হলেই নিকটস্থ প্রতিনিধি বা সরাসরি আরডিএ থেকে তরল ট্রাইকোডার্মা সংগ্রহ করতে হবে। প্রতিটি গর্তের জন্য আধা লিটার তরল ট্রাইকোডার্মা প্রয়োজন হবে, যা দিয়ে প্রতি গর্তে প্রায় 100 থেকে 150 কেজি উৎকৃষ্ট মানের ট্রাইকো কম্পোস্ট উৎপাদন হবে। চতুর্থ ধাপে সংগৃহীত বিভিন্ন আবর্জনা গর্তে ফেলার পূর্বে 2-1 দিনের বাসি গোবর আবর্জনার সাথে ভালোভাবে মাখাতে হবে। গর্তের নিচ থেকে 6 ইঞ্চি প্রথম স্তরে গোবর মাখানো আবর্জনা দিয়ে ভরাটের পর ট্রাইকোডার্মা খুব ভালোভাবে স্প্রে অথবা ছিটিয়ে দিতে হবে। মাস্টার চাচা এই দাওয়াইয়ের কথা কইছিল। হ এটা সেই ট্রাইকোডার্মা। নাও স্প্রে করো। গর্তের প্রথম স্তরের উপর গোবর মাখানো আবর্জনা দিয়ে 6 ইঞ্চি দ্বিতীয় স্তর ভরাটের পর তরল ট্রাইকোডার্মা আবার ভালোভাবে ছিটিয়ে অথবা স্প্রে করে দিতে হবে। এরপর গর্তের দ্বিতীয় স্তরের উপর গোবর মাখানো আবর্জনা দিয়ে অবশিষ্ট 6 ইঞ্চি ভরাটের পর তরল ট্রাইকোডার্মা অন্যান্য স্তরের মতো এই স্তরেও খুব ভালোভাবে স্প্রে অথবা ছিটিয়ে দিতে হবে। রোদ বৃষ্টির পানি যেন গর্তে প্রবেশ করতে না পারে সেজন্য গর্তের চারপাশে আইল বেঁধে গর্তের মুখ কলা পাতা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। অতিরিক্ত শীত হলে গর্তের মুখ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। ধাপ 5, প্রচণ্ড রোদ ও বৃষ্টি থেকে রক্ষার জন্য গর্তের উপরে ছাউনি দিতে হবে। ষষ্ঠ ধাপে সমভাবে পচনের জন্য 7 দিন পর পর গর্তের আবর্জনা অবশ্যই ভালোভাবে ওলটপালট করে দিতে হবে। উল্টানোর সময় গর্তের উপাদান শুকনা মনে হলে হালকা করে পানি ছিটাতে হবে। প্রতিবার ওলটপালটের পর গর্তের মুখ একইভাবে কলাপাতা দিয়ে ঢেকে দিতে হবে। শেষ ধাপে 5 থেকে 6 সপ্তাহ পর চা পাতার মতো ঝরঝরে ও গন্ধহীন ট্রাইকো কম্পোস্ট জমিতে ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে। এইটাই হলো ট্রাইকো কম্পোস্ট সার। এই 7টি ধাপ অনুসরণ করে কৃষক ভাইরা অতি সহজে সারা বছর ট্রাইকো কম্পোস্ট তৈরি, জমিতে ব্যবহার, এমনকি বিক্রয় করে বাড়তি আয় করতে পারেন। ঠান্ডা ও শুকনা ঘরে চট বা সারের বস্তায় 4 মাস পর্যন্ত ট্রাইকো কম্পোস্ট সংরক্ষণ করা যায়। সংরক্ষিত ট্রাইকো কম্পোস্ট বিক্রয় বা ব্যবহারের পূর্বে তরল ট্রাইকোডার্মা স্প্রে করা হলে কম্পোস্টের কার্যকারিতা অক্ষুণ্ণ থাকবে। পল্লী উন্নয়ন একাডেমির একটা ট্রেনিং পাইলাম, ট্রাইকোডার্মা সম্পর্কে একটা ট্রেনিং। ট্রাইকোডার্মা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি বাড়িতেই সেই ট্রাইকোডার্মা দিয়ে সার তৈরি করলাম। করার পর সেই সারটা খুব ঝুরঝুরা চা পাতার মতো। সেই সারটা আমি আমার 14 শতক শশা জমিতে লাগালাম। ছত্রাক নাই, পচনি নাই, তারপর হচ্ছে যে কোনো পচনের ওষুধ দেওয়ার আগে নেই। আর ওই জমিতে আগে ফলন পাচ্ছিলাম 4 থেকে 5 মণ, এখন ফলন এই সার দেওয়ার পর, ট্রাইকো কম্পোস্ট সার দেওয়ার পর সেই জমিতে ফলন পেলাম 8 থেকে 9 মণ। এই ট্রাইকো কম্পোস্ট সার তৈরি করার জন্য আমার স্বামী খুব সহায়তা করতেছে। এর মধ্যেই 5-6 হাজার টাকা ট্রাইকো কম্পোস্ট সার আমি বিক্রি করছি। আমার দেখা দেখি অনেকে এই সার ব্যবহার করার জন্য আগ্রহী হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমির সহযোগিতায় ট্রাইকোডার্মা সাসপেনশন নিয়ে
টাইকো কম্পোস্ট সার তৈরি করে প্রথমে আমি কপির চারা রোপণ করি। সেই কপির ফসল আমার গুণগত মান খুব ভালো এবং আমার পাশের জমিতে অন্যান্য কপি লাগাচ্ছিল তাদের চেয়ে আকারে কপি অনেক বড়। এবং আমি যখন এই কপি বাজারে নিয়ে যাই, বাজারের তুলনায় বাজারে দেখা যাচ্ছে অন্য কৃষক বিক্রি করতেছে 800 টাকা আর আমার কপি বিক্রি করছি 900 টাকা দামে। এবং আমি এখান থেকে খুব লাভবান হয়েছি। ওই জমিতে আমি আগের তুলনায় রাসায়নিক সার ব্যবহার করছি 80 কেজি, বর্তমান কম্পোস্ট সার তৈরি করে আমি ওই জমিতে মাত্র 40 কেজি রাসায়নিক সার ব্যবহার করে কম্পোস্ট সার দিয়ে আমি কপির ফসল তৈরি করছি। এবং আমার আবার এই জমিতেই কলা আছে, কলাতে আমি টাইকো কম্পোস্ট সার ব্যবহার করছি। কলার গুণগত মান ভালো এবং কলার চারা খুব ভালো। এবং এই যে কলার বিশেষ যে সমস্যা, এই যে লাল ব্যারাম এটা আর নাই। সবাই ব্যবহার করা প্রয়োজন, এই জন্য এই টাইকো কম্পোস্ট ব্যবহারের ফলে ফসল ভালো হচ্ছে, খরচাও কম। সাধারণ কৃষকরা ঘরে বসে সামান্য খরচে অল্প